মাই গড, পুরো হাতের ডানে অসংখ্য গাড়ির ভিড়। এগুলো সব জ্যামের কারণে আটকে আছে। জ্যাম বলতে ওই আন্দোলনের কারণে আটকে আছে। আন্দোলনের ফলে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে, যে কারণে সারি সারি গাড়ি এখানে আটকে আছে। জানি না এই জ্যাম কোথায় গিয়ে ঠেকেছে, তবে এটা খুবই দুঃখজনক। তো সারা দেশের ন্যায় তো ঢাকাতে তো আন্দোলনে করতে করতে আমরা প্রায় অস্থির হয়ে গেছি। এখন এটা ঢাকার বাইরেও চলে আসছে। এটা হচ্ছে ভাঙ্গা। আমি এখন ভাঙ্গাতে রয়েছি, ঢাকা বরিশাল মহাসড়কের এই পাশটাতে। এখানে সবাই হচ্ছে ফুটবল খেলতেছে। রাস্তা আটকে এখানে সমাবেশ চলতেছে, আর এ পাশটাতে ফুটবল খেলতেছে। তো এই হলো রাস্তার বর্তমান অবস্থা। কোনোরকম পিছনে প্রচুর পরিমাণের গাড়ি জ্যামের মধ্যে আটকে আছে, এই আন্দোলন করতেছে। এর জন্য কি একটা বিভাগীয় জেলাকে নিয়ে আন্দোলন চলতেছে, সেটা সঠিক আমি আর জানা নেই। তবে আমি এগুলা ক্রস করে চলে আসছি মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে। তো আশা করতেছি সামনে আর কোথাও বাধা পাবো না। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয় সামনে। এখন রাস্তা পুরো ফাঁকা, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি থাকার কথা ছিল। এই পাশ দিয়ে আন্দোলন হওয়ার কারণে যে রাস্তা বন্ধ করে দিয়েছে, যে কারণে প্রায় সব ধরনের যানবাহনই এখন অন্যান্য রুট ব্যবহার করে ঢাকা যাচ্ছে, কিংবা ঢাকা থেকে বরিশাল কিংবা খুলনা এই রাস্তা আসতেছে, তবে ভিন্ন কোনো রাস্তা ব্যবহার করে। সে রাস্তা বন্ধ থাকার কারণে এখানে অনেকে রাস্তার মাঝখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। অবশ্য এগুলা এখানকার এলাকার যারা রয়েছেন তারা এই আন্দোলনগুলো করতেছে। টোল দিয়ে হচ্ছে এখন চলে যাব পদ্মা সেতুতে। তো আশা করতেছি কোথাও কোনো বাধার সম্মুখীন হব না। এবং আমি দায়িত্বরত টোল প্লাজায় যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই সামনে কি এরকম কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কি না। তিনি বললেন যে না, এরকম কোনো সম্ভাবনা নেই, আপনি নিশ্চিন্তে সামনে এগিয়ে যেতে পারেন। তো শুনে খুবই আশ্বস্ত হলাম এবং খুব ভালো লাগতেছে যে সামনে কোথাও নেই। তবে একটা মজা, ও মাই গড, পুরো হাতের ডানে অসংখ্য গাড়ির ভিড়। এগুলো সব জ্যামের কারণে আটকে আছে। জ্যাম বলতে ওই আন্দোলনের কারণে আটকে আছে। আন্দোলনের ফলে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে, যে কারণে সারি সারি গাড়ি এখানে আটকে আছে। জানি না এই জ্যাম কোথায় গিয়ে ঠেকেছে, তবে এটা খুবই দুঃখজনক। এটা খুব দ্রুত প্রশাসনের এই জিনিসটা সমাধান করা উচিত। কারণ হচ্ছে এটা কোনো কথা, মানুষজন অস্বস্তি হয়ে রাস্তায় বসে পড়তেছে। এটা তো খুবই একটা বাজে বিষয়। একটা হাইওয়েতে এইভাবে রাস্তা আটকে দেওয়া হবে, এটা তো হইতে পারে না। কি আজব দেশে বসবাস করি যে আমরা। এই বাসে, প্রাইভেট কারে কিংবা অন্যান্য যানবাহনে গন্তব্যের পথে যাওয়া যাত্রীগুলো তারা নিরুপায় হয়ে এখন এদিক ওদিক বসাবসি করতেছে, ছোটাছুটি করতেছে। কতক্ষণ এভাবে বসে থাকা যায়, কারণ হচ্ছে যাত্রাপথ তো অনেক দূরে। দেখেন গাইস কি পরিমাণ হচ্ছে ভিড়, জ্যাম লেগে আছে। শত শত গাড়ি এখানে আটকে আছে এই আন্দোলনের কারণে। আমি যতটুকু জানতে পেরেছি যে একটা
কি বলবো, একটা ওই যে জেলাভিত্তিক সমস্যার কারণে ভাগাভাগি নিয়ে নাকি সমস্যা হয়েছে, সে কারণে রাস্তা আটকে দেওয়া হয়েছে। এটা তো আসলে এর জন্য তো একটা রাস্তা আটকে দেওয়ার কথা না রে ভাই। এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, বিভাগীয় যে অফিসগুলো রয়েছে সেখানে গিয়ে তো আন্দোলন করতে পারতো। এরকম হাজার হাজার জনগণকে হচ্ছে রাস্তায় আটকে রাখবে, এটা তো মানা যায় না। এখানে একটু বাইক ব্রেক করছিলাম, ওই বাম পাশের ছোটো ভাইয়েরা দেখে বলল যে ভাই আপনি কি ব্লগ করেন নাকি। আমার হেলমেটে ক্যামেরা দেখে ভাবতেছে আমি হয়তো বা বড় কোনো ব্লগার, বাট আমি তো ওই মাপের ব্লগার না এখনও। আর হচ্ছে মাঝে মাঝে টুকটাক ভিডিও করি, তাও আমার কাছে এই ক্যামেরা এখানে রেখে বাইক একটু লং টাইম ড্রাইভ করতে তেমন একটা ভালো লাগে না, কারণ হচ্ছে এটা প্রচণ্ড ওয়েট থাকে, যার কারণে ওইভাবে করা যায় না। ওহো, এখানে রাস্তা বন্ধ হওয়ার কারণে সবাই এইখানে রাস্তার মাঝখানে হাইওয়েতে ছবি তুলতেছে, টিকটক রিলস এগুলো বানাইতেছে। খুবই ইন্টারেস্টিং বিষয় এটা, ওরা খুবই এনজয় করতেছে। বাট এটা আসলে হাইওয়েতে যারা জার্নি করতেছে বা অনেকেরই প্রয়োজনেই তো রোডে আসা, তো তাদের অনেক ভোগান্তি হচ্ছে এখন। আসলে এইগুলো আমার একদমই পছন্দ না। কিছু হইলে রাস্তাঘাট বন্ধ করে দেয়, এটা অবশ্য ঢাকাতে অহরহ হয়ে থাকে, যার ভুক্তভোগী হচ্ছি আমরা এবং যার রাজসাক্ষীও আমরা। হচ্ছে প্রতিনিয়ত এগুলো আমাদের চোখের সামনেই হয়ে থাকে। কিছু হইলেই রাস্তা ব্লক করে দেওয়া, সেটা সরকারের দোষ হোক কিংবা অন্য যে কারো হোক না কেন, যাই হোক না কেন, ওই রাস্তা ব্লক করে দাও। এটা হচ্ছে আমাদের দেশের একটা সংস্কৃতি, বাট এটা আসলে চেঞ্জ করা দরকার। হ্যাঁ, এটা কোনো সভ্যদেশে হতে পারে না যে কোনো কিছু হইলেই যে রাস্তা আটকে দিবে, এটা মানা যায় না। আমার কাছে মনে হয় কি যে এই বিষয়গুলোকে একটু ভিন্নভাবে ডিল করা দরকার, কারণ এগুলো একটু পরিবর্তন দরকার। কোনো সমস্যা যদি হয়ে থাকে, কোনো কিছু যদি আমাদের, ও মাই গড, যদি কোনো কিছুর প্রয়োজন থেকে থাকে তাহলে সেটার জন্য অবশ্য নির্ধারিত যে কর্তৃপক্ষ থাকে সেই অফিসগুলোতে আন্দোলন হতে পারে, সেই ভবনের সামনে আন্দোলন হতে পারে। বাট এভাবে একটা হাইওয়ে রাস্তা বন্ধ করে দেওয়া, এটা আসলেই মানা যাচ্ছে না। একটা মজার বিষয় হচ্ছে বাইক রাইড করতেছি, ডানে বামে সামনে পিছনে কোনো গাড়ি নেই। অবশ্য জিনিসটা বোরিং লাগতেছে যে একা একা গাড়ি রাইড করতেছি, অবশ্য ডানে বামে কেউ নেই, পিছন থেকে কেউ ওভারটেক করতেছে না, বা আমি কাউকে ওভারটেক করার জন্য কোনো সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, আন্দোলনের কারণে কোনো গাড়ি ওখান থেকে আসার কোনো সুযোগ নেই, তবে হচ্ছে দু একটা করে বাইক পাশ কাটিয়ে চলে আসতেছে, বাট এছাড়া অন্য কোনো গাড়ি আসতেছে না। তবে হয়তো বা অ্যাম্বুলেন্স আসতে দিচ্ছে, যেটা দেখলাম আমি, কয়েকটা অ্যাম্বুলেন্সের সাথে আমার দেখা হয়েছে, বাট এছাড়া কোনো গাড়িকে ওভাবে দেখতে পাচ্ছি না রাস্তায়। এই তো আমার সামনে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, এটা সম্ভবত রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, এরকমটাই হতে পারে। এছাড়া রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে। তো এখন পদ্মা সেতু টোল প্লাজা, মোটরসাইকেল লেন বামে, সো আমাকে বামে যেতে হবে। এখনই টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে যাব ঢাকাতে। রাতের পদ্মা সেতু ভিউটা কিন্তু দেখতে অসাধারণ,
যেটা আজকে আমি আপনাকে নাইট ভিশন মোডে একটু দেখাবো। টোল দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে দেখাবো। তো টোল দেওয়া হয়ে গেছে, সব পদ্মা সেতুতে উঠে যাব এখন। এখানকার এই মুহূর্তে যে ভিউটা সেটা কিন্তু জোস। পুরো পদ্মা সেতু ভিউটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাশটাতে গাড়ির চাপ নেই বললে একেবারে চলে। আমার বাঁ পাশে ব্রিজের নিচ দিয়ে যে নদীর পাশ ঘেরে যে রাস্তা চলে গেছে, এখানে মোটামুটি একটা পর্যটন এরিয়ার মতো হয়ে আছে। এখানে প্রচুর পরিমাণে বিকেলে দোকান বসায় এবং এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে, এখানে আড্ডা দেয় বিকালে, এবং সন্ধ্যার পরপর আস্তে আস্তে সন্ধ্যা নামতে নামতে মানুষজন কমে যায়। স্বপ্নের পদ্মা সেতু, দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ের স্পন্দন এই পদ্মা সেতু। এই পদ্মা নদীর সাথে মিশে আছে আমাদের বহু গল্প, অপেক্ষার সেই ক্লান্ত মুহূর্তের কথা মনে পড়ে যায় যখনই এখানে আসি। যখন এই ব্রিজ পারাপার হই, ঠিক তখনই চোখের সামনে ভেসে ওঠে সেই পিনাক ছয়ের সেই নির্মম কাহিনী। ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে বসে থাকা সেই অস্থিরতার কথা এখনো যেন মনে উঠলে মাঝে মাঝে খুবই বিষণ্ণ হয়ে যায়। সন্ধ্যার পরপরই ফেরি বন্ধ হয়ে যেত, যে কারণে আমরা যখন বাইক নিয়ে আসতাম খুব টেনশনে থাকতাম যে আসলে লাস্ট ফেরিটা ধরতে পারবো কি না। তার জন্য অনেক কষ্ট করতাম, বাইক রাইড করতাম আর চিন্তা করতে থাকতাম যে আজকে কি লাস্ট ফেরিটা ধরতে পারবো। এই যে একটা টেনশন, ওই যে সেই সময়ের যে মুহূর্তটা, এটা আসলে কোনো দিন ভোলা সম্ভব নয়। এবং বাড়ির কাছাকাছি যাচ্ছি, বিশেষ করে নদী পার হয়ে যাচ্ছি, এটা আসলেই অসাধারণ একটা অনুভূতি ছিল আমাদের, যেটা আমরা কখনো ভুলতে পারবো না। পরবর্তী জেনারেশন হয়তো বা যারা কখনো ফেরি পারাপার কিংবা লঞ্চ পারাপার হয়ে ঢাকা আসা যাওয়া করেনি, তারা হয়তো এর মর্ম বুঝবে না। তবে আমরা এর মর্ম কখনোই ভুলতে পারবো না।